একটি গ্রাম যেখানে প্রায় ২০০০ বছর ধরে চলে আসছে এক ভয়ঙ্কর প্রথা। সময় সময়ে ৩টা রহস্যময় সংকেত দেখা দেয়, আর সেই সংকেতের মানে একটি দুর্গের ভেতরে থাকা এক ভয়ানক রাক্ষসের জন্য কাউকে বলি দিতে হবে। যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না। কিন্তু সবকিছু পাল্টে যায় যখন আমেরিকা থেকে ফেরা এক ছেলে ভুল করে সেই কেল্লার কাছে পৌঁছে যায়। আর ঠিক তখনই শুরু হয় এমন কিছু অদ্ভুত ঘটনা যেগুলো শুধু তার জীবনই নয়, পুরো গ্রামের ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। এর মাঝে লুকিয়ে আছে পুরনো ইতিহাস, গোপন পথ আর এমন কিছু সত্য যা কেউ জানতে চায় না, কিন্তু একবার জানলে আর চোখ ফেরানো যায় না। এই অভিশপ্ত কেল্লার ভেতরে আসলে কি লুকিয়ে আছে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া একটি তেলুগু সিনেমার কাহিনী যার নাম রাকাসা। এর আইএমডিবি রেটিং 8.4 আউট অফ 10। তাই বুঝতেই পারছেন মুভিটি দুর্দান্ত হয়েছে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। গল্পে শুরু হয় প্রায় ২০০০ বছর আগে রাকাভারাম নামের একটি গ্রাম থেকে। এই গ্রামে কিছু সময় পরপর ৩টি অদ্ভুত সংকেত দেখা যেত। প্রথম সংকেত ছিল গ্রামের একটি বিশেষ পবিত্র গ্রন্থ নিজে নিজে নড়তে থাকা। কয়েকদিন পর দ্বিতীয় সংকেত দেখা যেত, আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে। তারপর তৃতীয় সংকেত হিসেবে গ্রামের পাশে থাকা বিশাল একটি দুর্গের কাছে থাকা বড় পাথরটি হঠাৎ করে মাটি থেকে উপরে উঠতে শুরু করত। এই ৩টি সংকেত দেখলেই গ্রামের মানুষ বুঝে যেত যে দুর্গ আবার বলি চাইছে। তখন তারা কিছু পশুর মাংস এবং অন্যান্য উৎসর্গের জিনিস প্রস্তুত করত এবং একজন নির্বাচিত মানুষের হাতে সেগুলো দুর্গের ভেতরে পাঠানো হতো। প্রতিবার গ্রামের যে কোনো একজনের নাম উঠত যাকে এসব জিনিস নিয়ে দুর্গের দরজা পর্যন্ত যেতে হতো। সে দরজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভারী দরজাটি নিজে থেকেই খুলে যেত। লোকটি ভেতরে ঢুকে যেত এবং আর কখনো ফিরে আসতো না। এইভাবে বছরের পর বছর এই প্রথা চলতে থাকে। এমনকি একসময় গ্রামের মানুষ একটি ছোট মেয়েকেও বলি হিসেবে সেই দুর্গে পাঠিয়ে দেয়। এভাবে একের পর এক নাম উঠতে থাকে এবং মানুষদেরকে দুর্গে পাঠানো চলতেই থাকে। প্রায় ১৫০০ বছর পরে প্রতাপ রুদ্র বার্মা নামের এক রাজা সিদ্ধান্ত নেন যে এই নিষ্ঠুর প্রথা আর চলতে দেওয়া যাবে না, নইলে এটা অনন্তকাল ধরে চলবে। ঠিক তখনই একজন ব্যক্তি রাজাকে এসে জানায় যে সে দুর্গের ভেতরে ঢোকার একটি গোপন পথ খুঁজে পেয়েছে। এটা শুনে প্রতাপ রাতারাতি তার সৈন্যদের নিয়ে সে পেছনের পথ দিয়ে দুর্গে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই রাজা এবং তার সৈন্যরা এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয় এবং তীব্র যুদ্ধ শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত সব সৈন্যই মারা যায়, এমনকি রাজা প্রতাপও সেখানেই প্রাণ হারান। কেউই জীবিত বের হয়ে আসতে পারে না, কারণ সেই দুর্গের ভেতরে এক শক্তিশালী ব্রহ্ম রাক্ষস বাস করত যে মানুষের বলি গ্রহণ করত। দুর্গের বাইরে তখন মন্ত্রী প্রতাপের ছেলেকে বলে যে, যুবরাজ, আপনার বাবা যে ভুল করেছেন আপনি সেটা করবেন না। এটা আমাদের প্রাচীন গ্রামের প্রথা, এটা এভাবেই চলতে দিন। এইভাবে বলি দেওয়ার পুরো দায়িত্ব প্রতাপের ছেলের ওপর দিয়ে দেওয়া হয়। এরপর গল্প সরাসরি বর্তমান সময় অর্থাৎ ২০২৬ সালে চলে আসে। সেখানে আমরা একটি বাস দেখি যেটিতে গ্রামের মানুষজন ভরে আছে এবং তারা সবাই মিলে একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছে। সেই বাসেই আমরা এক ছেলেকে দেখি, নাম তার বীর বাবু, কিন্তু নামটা গ্রাম্য শোনায় বলে সে নিজেকে স্টাইল করে বীরু বলে পরিচয় দেয়। বীরু সদ্য আমেরিকা থেকে নিজের গ্রামে ফিরে এসেছে, আর এই যাত্রায় তার সঙ্গে আছে তার ছোটবেলার বন্ধু বালু। বাসে বসে বীরু সবার সঙ্গে হাই হ্যালো করে, নিজের পরিচয় দেয়। একই বাসে চারি নামে এক বড় পণ্ডিত বসে থাকে, যে বীরুকে জিজ্ঞাসা করে, হঠাৎ এখানে কিভাবে এলি? একটু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বীরু জানায় যে সে একটি মেয়েকে ভালোবাসে, তাকে প্রপোজ করতেই এসেছে, আর এমনিতেও এখন তার বিয়ের বয়সও হয়ে গেছে, তাই বিয়ে করে স্ত্রীকে সঙ্গে করে আমেরিকা নিয়ে যাবে। মজা করে চারি জিজ্ঞাসা করে, কোন বোকা মেয়ে তোকে পছন্দ করেছে রে? বীরু গর্ব করে বলে, সুকন্যা। কিন্তু মজার ব্যাপার হলো, বাসে থাকা এই সবাই আসলে সেই সুকন্যার বিয়েতেই যাচ্ছে। বাসের ছাদেও বিয়ের পোস্টার লাগানো থাকে যেখানে সুকন্যার ছবি রয়েছে। কিন্তু বীরু তেলুগু পড়তে পারে না, তাই সে কিছুই বুঝতে পারে না। তার বন্ধু বালু বারবার ইশারায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু বীরু কিছুতেই শোনে না।
চারিও বালুকে বলে চুপ থাকতে আর মজা দেখতে। পুরো পথ জুড়ে বীরু সুকন্যার কথা বলতে থাকে, সে তাকে কতটা ভালোবাসে, তারা কি কি কথা বলেছে ইত্যাদি। অবশেষে বাস গন্তব্যে পৌঁছালে বীরু নেমে পোস্টার দেখে এবং সেখানে সুকন্যার ছবি দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সেদিনই সুকন্যা অন্য কারো সঙ্গে বিয়ে করছে। সে সঙ্গে সঙ্গে সুকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বেবি তুমি বিয়ে করছো কেন? সুকন্যা তাকে একপাশে নিয়ে গিয়ে বলে, সবার সামনে তাকে বেবি বলে ডাকতে না, মানুষ কি ভাববে। বীরু তাকে মনে করিয়ে দেয় যে ফোনে তো তুমিই বলতে তোমাকে নাম ধরে না ডেকে বেবি বলতে। তখন সুকন্যা অজুহাত দেয় যে তার দাদির শরীর খারাপ আর বাবা মায়ের চাপে পড়ে তাকে এই বিয়ে করতে হচ্ছে। ঠিক তখনই সুকন্যার মা বাবা বাইরে এসে বীরুকে দেখে খুশি হয়ে বলে, দেখো সুকন্যার ভাইও চলে এসেছে। আসলে বীরু যখন আমেরিকায় ছিল তখন সে প্রায়ই সুকন্যার জন্য গিফট পাঠাতো, আর সুকন্যা তার পরিবারকে বলেছিল যে বীরু তার ভাই। বিষয়টা সত্যি সীমা ছাড়িয়ে যায়। পরে সুকন্যা বীরুর কাছে ক্ষমা চেয়ে বলে অন্তত বিয়ের খাবার খেয়ে যেতে। কিছুক্ষণ পর বীরু তার বন্ধু বালুকে বলে যে সে সুকন্যার চোখে এখনো নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছে। সে পরিকল্পনা করে যে যেভাবেই হোক এই বিয়েটা থামাতে হবে, কারণ তার বিশ্বাস সুকন্যা এখনো তাকে ভালোবাসে। অনেক অনুরোধ করার পর বালু তাকে নিয়ে পণ্ডিত চারির বাড়িতে যায়। চারির দুটি সন্তান আছে। চারির একটি মেয়ে আছে যার নাম হলো শুভলক্ষ্মী, আর একটি ছোট ছেলে। তাদের পুরো পরিবার জ্যোতিষবিদ্যার কাজ করে। বালু তখন বীরুকে বলে শুভলক্ষ্মী বশীকরণ জানে, যার মাধ্যমে সেই সুকন্যাকে নিজের বশে আনতে পারবে এবং পরে তাকে বিয়ে করতে পারবে। তারা শুভলক্ষ্মীকে ডাকতে প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কৌতূহলবশত বীরু আর বালু একটি ঘরের ভেতরে উকি মারে। ভেতরে চারি আর গ্রামের সারপঞ্চ তার ছেলেকে নিয়ে বসেছিল। চারি সারপঞ্চকে বলছিল যে তার মনে হচ্ছে গ্রামের উপর একটি বড় বিপদ আসতে চলেছে। সারপঞ্চ জিজ্ঞাসা করে, তাহলে কি আমাদের পূর্বপুরুষদের কথা সত্যি হতে যাচ্ছে? চারি অনিশ্চিতভাবে বলে, ঠিক কি হবে বলা যাচ্ছে না, কিন্তু যাই হোক আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। সে চিন্তায় আছে কখন আবার সেই পুরনো সংকেতগুলো দেখা দেবে। সারপঞ্চও দুশ্চিন্তায় পড়ে যায়। যদি সত্যি এমন সময় আসে তাহলে গ্রামের মানুষকে কিভাবে বোঝাবে, আর তারা আদৌ বিশ্বাস করবে কিনা। এভাবেই দুজনে মিলে গ্রামের উপর আসন্ন অজানা বিপদ নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক তখনই শুভলক্ষ্মী বীরু আর বালুর কাছে আসে আর বীরুকে দেখেই চিনে ফেলে। সে বলে, আরে বীরু, তোমাকে তো ছোটবেলায় দেখেছিলাম। বীরু সরাসরি মূল কথা এসে বলে এখন পরিচয়ের সময় নেই, সে সুকন্যাকে ভালোবাসে এবং তাকে যে কোনোভাবে নিজের করে পেতেই হবে। শুভলক্ষ্মী তাকে বোঝায় যে একটা মেয়ে চলে গেলে আরেকটা নিশ্চয়ই আসবে, কিন্তু বীরু বিরক্ত হয়ে বলে বেশি জ্ঞান দিও না, এমন কিছু করো যাতে সুকন্যা শুধু তারই হয়ে যায়। তখন শুভলক্ষ্মী তাকে একটি কাজলের ডিব্বা দেয় এবং বলে যদি সে এই কাজল সুকন্যার কোমরে লাগিয়ে দিতে পারে তাহলে সুকন্যা তাকে পছন্দ করতে শুরু করবে। বীরু খুব খুশি হয়ে সাজগোজ করে কাজলের ডিব্বা নিয়ে আবার বিয়ের অনুষ্ঠানে চলে যায়। সেখানে সে বারবার চেষ্টা করে সুকন্যার কোমরে কাজল লাগাতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে রাতে যখন সুকন্যা একটি ঘরে একা সাজতে যায় তখন বীরু চুপি চুপি সেই ঘরে ঢুকে দ্রুত তার কোমরে কাজল লাগিয়ে দেয় এবং বাইরে এসে বালুর সঙ্গে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করে। আমি তো কাজল লাগিয়ে দিয়েছি, এখন বিয়েটা এখানেই হবে নাকি আলাদা কিছু ব্যবস্থা করতে হবে? ওই মঙ্গলসূত্রই চলবে নাকি নতুন কিনতে হবে? সুকন্যা দৌড়ে আমার কাছে আসবে নাকি ধীরে ধীরে? কিন্তু কিছুক্ষণ পরই জানা যায় বীরু ভুল করে সুকন্যার বদলে তার মায়ের কোমরে কাজল লাগিয়ে দিয়েছে। এটা দেখে বীরু আর বালুর মাথায় হাত, পুরোই সর্বনাশ। বালু তাকে বকতে থাকে, তুই এটা কি করলি? দুলাভাই হতে চেয়েছিলি আর এখন শ্বশুর হয়ে গেছিস। এদিকে বীরুর চোখের সামনেই সুকন্যার বিয়ে হয়ে যায়। এই ধাক্কা সে সহ্য করতে পারে না। সে মদের বোতল তুলে নিয়ে প্রচুর মদ খেতে থাকে এবং নেশার মধ্যে এদিক সেদিক ঘুরে কাঁদতে থাকে। সুকন্যা, তুমি আমার ভালোবাসার সঙ্গে এমন কেন করলে? পরের দিন শুভলক্ষ্মী আবার তার কাছে এসে একই কথা বলে, একটা মেয়ের জন্য এত কষ্ট কেন? একটা চলে গেলে আরেকটা আসবে, হয়তো তার জন্য আরো ভালো কেউ কোথাও অপেক্ষা করছে। বীরু উল্টা বলে, মদ তো আমি খেয়েছি, কিন্তু নেশা দেখি তোমার উপর চড়েছে। এখানে পরিষ্কার বোঝা যায় শুভলক্ষ্মী ছোটবেলা থেকেই বীরুকে পছন্দ করত এবং এখনো করে, কিন্তু বীরু তার ইঙ্গিতগুলো কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই শুভলক্ষ্মীর বাবা চারি এসে তাকে বাড়ি নিয়ে যেতে চায়। যাওয়ার সময় শুভলক্ষ্মী বীরুকে বলে দেয় বাম দিকের রাস্তা যেন না নেয়, ডান দিক দিয়ে যেতে। এরপর আমরা দেখি বীরু যখন বের হয় তখন পথে এক নারী সামনে এসে দাঁড়ায়। সে ভয় পেয়ে বলে ওঠে, ও স্ত্রী, কাল আনা।
অর্থাৎ ও স্ত্রী তুমি কাল এসো এই বলে সেখান থেকে দ্রুত সরে যায়। আসলে সে ছিল গ্রামেরই একজন সাধারণ মহিলা। একটু সামনে গিয়ে বীরুর সামনে দুটি রাস্তা পড়ে, কিন্তু সে ভুলে যায় শুভলক্ষ্মী কোন দিক দিয়ে যেতে মানা করেছিল। ফলে ভুল করে সে সেদিক দিয়ে চলে যায় যেদিক দিয়ে তাকে যেতে নিষেধ করা হয়েছিল। আশ্চর্যভাবে সে সরাসরি সেই দুর্গের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই তার চোখের সামনে আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে। একই সময় আমরা দেখি সারপাঞ্চের বাড়িতে হঠাৎ জোরে দরজা পেটানোর শব্দ হয়। ঘুম থেকে উঠে সে দেখে বাড়ির দরজা নয়, বরং আলমারির দরজা জোরে কাঁপছে। আসলে সেই আলমারিতেই তাদের পূর্বপুরুষদের পবিত্র গ্রন্থ রাখা ছিল, যা নিচে থেকে নড়তে শুরু করেছে। এটা গ্রামের জন্য প্রথম সংকেত, আর উল্কাপিণ্ড দ্বিতীয় সংকেত। এসব দেখে সারপাঞ্চ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে পূর্বপুরুষদের সতর্কবাণী সত্য হতে চলেছে। সারপাঞ্চ সেই রাজবংশেরই উত্তরসূরি, যে রাজা একসময় নিজের ছেলেকে এই দায়িত্ব দিয়ে গিয়েছিল। আর ঠিক একইভাবে তার বাবাও তাকে সব বুঝিয়ে দিয়ে গিয়েছিল যে 3টি সংকেত দেখা দিলে গ্রামের একজন মানুষকে বলি হিসেবে দুর্গে পাঠাতে হবে। যদি বলি না দেওয়া হয় তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে এবং দুর্গের রাক্ষস বের হয়ে এসে সবকিছু শেষ করে দেবে। নিয়ম অনুযায়ী এই পুরো প্রক্রিয়ার সময় গ্রামের কেউই দুর্গের কাছে যেতে পারবে না। কিন্তু কাকতালীয়ভাবে বীরু তখনই সেখানে পৌঁছে গেছে। সে বুঝতে পারে না কোন দিকে যাবে এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে যে দুর্গের কাছে কারো লাশ পড়ে আছে। তখন গ্রামের সবাই সেখানে ছুটে যায়। এক স্থানীয় পুলিশও তদন্ত করতে আসে। সে মাটিতে একটি ছেঁড়া শার্টের টুকরো খুঁজে পায়। একই জায়গায় বীরুও অজ্ঞান অবস্থায় পড়েছিল। পুলিশ আর গ্রামের লোকজন ধরে নেয় যে বীরু মারা গেছে। ঠিক তখনই হঠাৎ বীরুর জ্ঞান ফিরতে শুরু করে। তার কাছেও সেই শার্টের আরেকটা ছেঁড়া অংশ পাওয়া যায়। গ্রামের এক লোক চিনে ফেলে বলে ওঠে, আরে এটা তো সোমুর শার্ট, আর সোমু তো গত রাত থেকেই নিখোঁজ। সঙ্গে সঙ্গে সবাই সন্দেহ করতে শুরু করে যে বীরুই হয়তো সোমুকে মেরে ফেলেছে। বীরু পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে সে কেন কাউকে মারবে, সে তো সোমুকে চিনেই না, সে শুধু বিয়েতে এসেছিল, আর কখন কি হয়ে গেল সে নিজেও জানে না। তখন গ্রামের আরেকজন লোক এসে পুলিশকে মনে করিয়ে দেয় সে কি গ্রামের নিয়ম ভুলে গেছে, সবাইকে পঞ্চায়েতের সামনে নিয়ে যাওয়া উচিত। এরপর সবাই পঞ্চায়েতে যায়, যার নেতৃত্ব দেয় সারপাঞ্চের ছেলে। পুলিশ পঞ্চায়েতের সামনে বলে যে বীরুই সোমুকে হত্যা করেছে, কারণ রক্তমাখা শার্টের একটা অংশ তার কাছে পাওয়া গেছে। বীরু বারবার বলে তার সঙ্গে সোমুর কোনো সম্পর্ক নেই, সে তাকে চেনে না, এমনকি দেখেও নি। আর শার্টের টুকরোটা তার কাছে এলো কিভাবে সেটাও সে জানে না। সে তো মাত্র একদিনের জন্য এই গ্রামে এসেছে। ঠিক তখন সোমুর স্ত্রী এসে কান্নাকাটি করে অভিযোগ তোলে যে বীরুই তার স্বামীকে মেরেছে এবং পঞ্চায়েতের কাছে ন্যায় বিচার চায়। সেই সময় শুভলক্ষ্মী এসে বলে যে সোমু তো 2 দিন ধরে নিখোঁজ, তাহলে 2 দিন আগে হারানো একজনকে বীরু কিভাবে মারতে পারে, কারণ বীরু তো গতকালই গ্রামে এসেছে। তবুও সোমু স্ত্রী জেদ ধরতে থাকে। সে শুধু স্বামীকে ফিরে পেতে চায়, আর কিছু শুনতে চায় না। গ্রামের লোকজনও চিৎকার করতে থাকে যে দোষ বীরুরই, তাই তাকে শাস্তি দেওয়া উচিত। শেষমেশ সারপাঞ্চের ছেলে রায় দেয় বীরুর পাসপোর্ট জব্দ করা হবে, আর যতদিন না সোমুর খোঁজ পাওয়া যাচ্ছে ততদিন তাকে সোমু স্ত্রীর সাহায্য করতে হবে। গ্রামের কেউ বীরুকে কোনো সাহায্য করবে না এবং প্রতিদিন বীরুকে সোমু স্ত্রীকে 200 টাকা করে দিতে হবে। এই সিদ্ধান্তের পর বীরুর নিজের দাদিও তার পাশে দাঁড়ায় না। অসহায় বীরু নিজের কাপড় নিজেই ধুতে বাধ্য হয়। সে যখন বাজারে সবজি কিনতে যায়, কোনো দোকানদারই তাকে কিছু দিতে চায় না। প্রতিদিন সোমুর স্ত্রী এসে তার কাছ থেকে 200 টাকা নিয়ে নেয় এবং সেই টাকা দিয়ে মদ খায়। বীরুর এই অবস্থা দেখে শুভলক্ষ্মী আড়ালে আড়ালে তাকে সাহায্য করতে শুরু করে। সে নিজেই বাজার থেকে সবজি কিনে রেখে দেয়, দরজার সামনে খাবার দিয়ে যায়। একদিন সে বালুকে ডেকে বলে যে সে খোঁজ নিয়ে জেনেছে সোমুকে শেষবার গাঙ্গাইয়া দাদু দেখেছিল। এরপর সোমুর ব্যাপারে জানতে বীরু আর বালু সেই বৃদ্ধ গাঙ্গাইয়ার কাছে যায়। কিন্তু গাঙ্গাইয়ার সমস্যা হলো সে খুব কম শোনে এবং মদ খাওয়ার পরই কিছুটা ঠিক মতো শুনতে পায়। তাই বীরু তাকে মদ খাওয়াতে শুরু করে যাতে তার কাছ থেকে তথ্য বের করা যায়। কিন্তু গাঙ্গাইয়া সরাসরি কিছু না বলে বারবার এদিক সেদিকের কথা বলতে থাকে, কারণ সে ভয় পায় সত্য যদি বলে দেয় তাহলে বীরু হয়তো মদ দেওয়া বন্ধ করে দিবে। এইভাবে প্রতিদিন একই রুটিন চলে, মদ খাওয়া, অপ্রাসঙ্গিক কথা বলা, তারপর নেশা করে ঘুমিয়ে পড়া। এরপর আমরা দেখি হঠাৎ একদিন গ্রামের সব পশু মরে যায়। শুধু মারা যায় না, তাদের শরীর থেকে সব মাংস উধাও হয়ে যায়, শুধু হাড় পড়তে থাকে। এটাও গ্রামের জন্য আরেকটা সংকেত।
এই দৃশ্য দেখে সারপাঞ্চ ভীষণ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে বলি দেওয়ার সময় খুব কাছে চলে এসেছে। সেই রাতেই বীরু একা বসে দুঃখে ডুবে থাকে। তখন শুভলক্ষ্মী তার কাছে এসে বসে। বীরু তাকে নিজের দুঃখের কথা বলে, কিভাবে সে গ্রামে এসে সুকন্যাকে হারিয়েছে, তার পাসপোর্টও চলে গেছে, আর উপরন্তু খুনের অভিযোগও তার ঘাড়ে এসে পড়েছে। তাকে সান্ত্বনা দিতে শুভলক্ষ্মী তার হাত দেখে ভবিষ্যৎ বলতে শুরু করে এবং বলে খুব শিগগিরই তার সব সমস্যা শেষ হয়ে যাবে এবং তার জীবনে একটা ভালো মেয়ে আসবে। আসলে সে নিজেকেই ইঙ্গিত করছিল, কিন্তু বীরু সে ভালোবাসার ইশারা কিছুই বুঝতে পারে না। পরের দিন থেকে শুভলক্ষ্মী প্রায় বীরুর সব কাজ করতে থাকে। নিজের বাড়ি থেকে রান্না করে এনে তার দরজায় রেখে যায়, সবজি দিয়ে যায়, এমনকি তার কাপড়ও ধুয়ে দেয়। বীরু বুঝতেই পারে না কে সব করছে, কিন্তু বালু সব বুঝে যায় যে শুভলক্ষ্মী বীরুকে ভালোবাসে। এদিকে বীরুর শাস্তি শেষ হতে আর মাত্র একদিন বাকি থাকে। বালু তাকে সব খুলে বলে এবং বোঝায় যে সুকন্যাকে ভুলে নতুনভাবে জীবন শুরু করা উচিত, আর শুভলক্ষ্মী তার জন্য সঠিক মানুষ। এটা শুনে বীরু খুশি হয়ে যায় এবং ঠিক করে যে পরদিন সে শুভলক্ষ্মীকে প্রপোজ করবে। কিন্তু সেদিন রাতেই দুর্গের কাছে তৃতীয় সংকেত দেখা দেয়। একটি বিশাল পাথর মাটি থেকে উপরে উঠে যায়। এটা দেখে গ্রামের সবাই সেখানে জড়ো হতে থাকে। বর্তমান প্রজন্মের জন্য এই ঘটনা নতুন, কারণ বহু বছর পর আবার এসব ঘটেছে। তবে সারপাঞ্চের বাবা আগেই তাকে এসব বুঝিয়ে গিয়েছিলেন। গ্রামের মানুষ পণ্ডিত চারির কাছে জানতে চায় আসলে কি হচ্ছে। তখন সারপাঞ্চ সবাইকে বোঝায় এটা শেষ সতর্কবার্তা, এখন একটি বড় উৎসব করে দুর্গে মানব বলি দিতে হবে। এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। প্রায় 200 বছর আগে গ্রামে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছিল, যেখানে অনেক মানুষ কষ্ট পেয়ে মারা যাচ্ছিল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তখন গ্রামের রাজা গ্রামকে বাঁচাতে কালো জাদুর আশ্রয় নেয় এবং এক রাক্ষসের সাহায্য চায়। সেই রাক্ষস মহামারী তো থামিয়ে দেয়, কিন্তু এর বিনিময়ে রাক্ষস রাজাকে একটি শর্ত দেয়। সে বলেছিল সময় সময়ে গ্রামের উপর 3টি সংকেত পাঠাবে, আর যখনই সেই সংকেতগুলো দেখা যাবে তখন তাকে মানব বলি দিতে হবে। শর্ত অনুযায়ী পুরো গ্রামের প্রতিটি বাড়ি থেকে অল্প অল্প করে খাবার সংগ্রহ করতে হবে, আর যেই ব্যক্তির নাম বলির জন্য নির্বাচন করা হবে তাকেই সেই সব প্রসাদ নিয়ে দুর্গের ভেতরে যেতে হবে। তখনকার রাজা বাধ্য হয়ে এই শর্ত মেনে নেয়, আর সেখান থেকে এই ভয়ঙ্কর প্রথা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। যদি রাক্ষসকে বলি না দেওয়া হয় তাহলে সে পুরো গ্রাম ধ্বংস করে দেবে। বর্তমানে ফিরে এসে পণ্ডিত এই পুরো ঘটনাটা গ্রামের মানুষদের সামনে খুলে বলে। প্রথমবার এই সত্যটা শুনে সবাই অবাক হয়ে যায়। আধুনিক যুগে এসে মানুষ বলি দেওয়ার কথা শুনে কেউই সেটা মানতে চায় না, কিন্তু সারপাঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় মানুক বা না মানুক এই কাজ করতেই হবে, গ্রামের একজনকে বলি দিতেই হবে। এরপর সারপাঞ্চের ছেলে একটি বিশেষ চাবি পাথরের মধ্যে ঢুকিয়ে ঘোরালে মাটির নিচে লুকানো একটি ছোট দরজা খুলে যায়। সেখান থেকে খুব পুরনো কিছু গ্রন্থ বের করা হয়, যেখানে গ্রামের সব পরিবারের বংশের তালিকা লেখা আছে। সেই তালিকা থেকেই একজনকে বলির জন্য বেছে নিতে হয়। গ্রামের সবার নাম কাগজে লিখে লটারির মতো করে একটি নাম তোলা হয়। আর একটা কঠিন নিয়মও আছে, এই 3টি সংকেত দেখা যাওয়ার পর কেউই গ্রাম ছেড়ে বাইরে যেতে পারবে না, অর্থাৎ পুরো বিষয়টা এক ধরনের ফাঁদ হয়ে দাঁড়ায়। এসব দেখে বীরুর মনে হয় এই গ্রামটা কতটা অন্ধবিশ্বাসে আটকে আছে। তারপর সেই রাতেই সারপাঞ্চ, পণ্ডিত চারি এবং আরো কয়েকজন মিলে বলির জন্য একটি নাম ঠিক করে। কিছুক্ষণ পর তারা গ্রামের সামনে যে নাম ঘোষণা করে সেটা হলো বৃদ্ধ গাঙ্গাইয়া। এটা শুনে বীরু বালুকে বলে যে যেভাবেই হোক গাঙ্গাইয়া দাদাকে বাঁচাতে হবে। তারা দুজনে মিলে তাকে লুকানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে। এরপর পুরো গ্রামে উৎসবের মতো পরিবেশ তৈরি করা হয়। গাঙ্গাইয়া ভাবতে থাকে হয়তো তার দ্বিতীয় বিয়ে দেওয়া হবে। এদিকে অন্যদিকে শুভলক্ষ্মী নিজের বাড়িতে পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে জানতে পারে যে এই বিপদ থেকে বের হওয়ার আরেকটা উপায়ও আছে, যেটা সে ছোটবেলায় তার বাবার কাছ থেকে শুনেছিল। কিন্তু সারপাঞ্চ আর চারি ইচ্ছা করে এই তথ্যটা গ্রামের লোকদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। সে তাড়াতাড়ি বীরুকে জানাতে তার বাড়িতে যায়, কিন্তু দেখে দরজা বাইরে থেকে তালা বন্ধ। এদিকে বীরু ঠিক করে নিয়েছে যে যে কোনো মূল্যে সে গাঙ্গাইয়া দাদাকে বাঁচাবে। সেই অনুষ্ঠানের মাঝখান থেকে গাঙ্গাইয়াকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর বালু তাকে আবার বসানোর চেষ্টা করতে থাকে। এই ধস্তাধস্তির মধ্যেই গাঙ্গাইয়া সেখানেই মৃত্যু হয়ে যায়। আসলে সারপাঞ্চ ইচ্ছা করেই গাঙ্গাইয়ার নাম বেছে নিয়েছিল, কারণ সে খুব বৃদ্ধ আর কতদিনই বা বাঁচবে, কিন্তু সে তো তার আগেই মরে গেল।
এরপর সারপাঞ্চের ছেলে জানায় তারা আগেই আন্দাজ করেছিল এমনটা হতে পারে, তাই তারা আগে থেকেই আরেকটি নামও ঠিক করে রেখেছিল। তারপর গ্রামের সামনে দ্বিতীয় যে নাম ঘোষণা করা হয় সেটার কেউ নয়, বীরুর বন্ধু বালু। নিজের নাম শুনেই বালুর মাথা ঘুরে যায়। সারপাঞ্চ বলে বালুকে এখনই প্রদীপ নিভিয়ে দুর্গের ভেতরে যেতে হবে। বীরু তার বন্ধুর পক্ষ নিয়ে প্রতিবাদ করে, এইভাবে কাউকে বলি দেওয়া যায় না। তর্কের এক পর্যায়ে রাগের মাথায় বীরু নিজেই সেই প্রদীপ নিভিয়ে ফেলে এবং বলে, আগে প্রমাণ দাও যে ভেতরে সত্যি কোনো রাক্ষস আছে, তারপর সে নিজেই ভেতরে গিয়ে দেখবে। ঠিক সেই মুহূর্তেই দুর্গের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে বীরুর ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। নিয়ম অনুযায়ী যেই ব্যক্তি প্রদীপ নিভাবে তাকেই বলি হিসেবে যেতে হবে। ফলে বীরুকে সাজিয়ে গুছিয়ে দুর্গের সামনে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ঠিক তখনই শুভলক্ষ্মী সেখানে এসে পৌঁছায়, কিন্তু তার বাবা চারি তাকে বীরুর কাছে যেতে দেয় না এবং জোর করে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে বীরু যখন দুর্গের বিশাল দরজার সামনে পৌঁছায় তখন সেটা নিজে থেকেই খুলে যায়। ভেতরে ঢুকেই সে বুঝতে পারে দুর্গটা ভেতর থেকে কতটা বিশাল। একটু এগোতেই তার সামনে একের পর এক ভয়ঙ্কর ফাঁদ আসতে থাকে, ঠিক যেন কোনো অ্যাডভেঞ্চার সিনেমা। ভাগ্য ভালো যে প্রতিবারই সে কোনোভাবে সেগুলো এড়িয়ে যায়। শেষ পর্যন্ত বীরু একটি প্রধান জায়গায় পৌঁছায় যেখানে সে অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় যেন সেই রাক্ষসী তার পেছনে আসছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে রাক্ষসের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। রাক্ষস ভাই, আমি তো কালই আমেরিকা থেকে এখানে এসেছি, সুকন্যাও আমাকে ছেড়ে দিয়েছে, দয়া করে আপনিও আমাকে ছেড়ে দিন। দেখুন, আপনার জন্য এত খাবারও এনেছি। কিন্তু হঠাৎ করে চমকে ওঠার মতো ঘটনা ঘটে। তার পেছনে কোনো রাক্ষস নয়, বরং একজন মানুষ দাঁড়িয়ে থাকে। সে আর কেউ নয়, সে হারিয়ে যাওয়া সোমু। বীরু অবাক হয়ে জিজ্ঞাসা করে, সে কে, এখানে কিভাবে এলো আর কি করছে? প্রথমে সোমু মিথ্যা বলে যে সে একজন বড় অফিসার, চেকিং করতে এসেছে। কিন্তু বীরু তার ছেঁড়া শার্ট দেখে চিনে ফেলে এটা তো সেই সোমু। আসলে সোমু একটু আধটু চোরাচালানের কাজ করত। বীরু তাকে বকতে শুরু করে তার সব সমস্যার কারণই সে। তখন সোমু পুরো সত্যটা খুলে বলে, সেই রাতে তার স্ত্রী তাকে দুর্গের কাছে এনে ভেতরে ঢুকতে বলে, কারণ তার ধারণা ছিল দুর্গের ভেতরে অনেক স্বর্ণ লুকানো আছে আর সারপাঞ্চ সেটা সবার কাছ থেকে গোপন রেখেছে। সে দুর্গে ঢোকার একটি গোপন পথও খুঁজে পেয়েছিল। প্রথমে সোমু যেতে রাজি হয়নি, কিন্তু তার স্ত্রী জোর করে তাকে সেই পথে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। পরে যখন সে সেই গোপন পথ দিয়ে বের হতে চায় তখন বুঝতে পারে এটা শুধু ঢোকার পথ, বের হওয়ার নয়। গত 10 দিন ধরে সে দুর্গের ভেতরেই আটকে ঘুরে বেড়াচ্ছিল। সোমু বীরুকে বলে একটা বড় পাথরের নিচে ছোট একটা ছিদ্র আছে, কিন্তু সে একা পাথরটা সরাতে পারেনি। এখন বীরু এসেছে, তাই দুজন মিলে পাথর সরিয়ে বের হওয়ার পথ খুঁজতে পারে। তারা একসাথে পাথর ঠেলতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ রাক্ষস সেখানে হাজির হয়। তার পুরো শরীর যেন আগুনে জ্বলছে। ভয় পেয়ে দুজনে দৌড়ে একটা ছোট গুহার মতো জায়গায় লুকিয়ে পড়ে। সেখানে দেয়ালে কিছু লেখা খোদাই করা দেখতে পায় বীরু, কিন্তু সে তেলেগু পড়তে পারে না। তাই সোমু সেগুলো জোরে পড়ে শোনায়। সেই লেখাগুলো থেকে জানা যায় 1000 বছর আগে রাজা প্রতাপ এই রাক্ষসকে মারার পরিকল্পনা করেছিল। এক তান্ত্রিক তাকে বলেছিল প্রতিটি রাক্ষসের একটি দুর্বলতা থাকে, আর সেটা খুঁজে বের করতে পারলে তাকে মারা সম্ভব। তান্ত্রিক পরামর্শ দিয়েছিল সূর্য ওঠার আগে দুটি বিশেষ ছুরি দিয়ে রাক্ষসকে আঘাত করতে হবে। এই ছুরিগুলো সাধারণ ছিল না, বিশেষ তন্ত্রবিদ্যার মাধ্যমে তৈরি করা হয়েছিল। পাশাপাশি রাক্ষসকে দুর্বল করার জন্য একটি বিশেষ পাউডারও বানানো হয়েছিল, যা তার উপর ছিটালে কিছু সময়ের জন্য সে দুর্বল হয়ে পড়বে আর তখনই ছুরি দিয়ে আঘাত করা সম্ভব হবে। এদিকে রাজার এক সৈন্য সুযোগের অপেক্ষায় ছিল। একদিন সে দেখে রাক্ষস দুর্গের বাইরে আছে। তখনই সে দুর্গে ঢোকার আরেকটি গোপন পথ খুঁজে পায়। সে দৌড়ে গিয়ে এই খবর রাজাকে জানায়। এরপর রাজার সৈন্যদেরকে নিয়ে সে গোপন পথ দিয়ে দুর্গে ঢুকে পড়ে। তখন রাক্ষস তার ভয়ঙ্কর আসল রূপে ছিল। সুযোগ বুঝে রাজা তার পিঠে প্রথম ছুরিটি ঢুকিয়ে দেয়, কিন্তু দ্বিতীয় ছুরি দিয়ে আঘাত করার আগেই রাক্ষস তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ভয়ঙ্কর আগুনের রূপ ধারণ করে সে রাজা এবং সব সৈন্যকে হত্যা করে। একজন সৈন্য কোনোভাবে গুহায় লুকিয়ে এইসব তথ্য দেয়ালে লিখে রেখে যায়। তারপর সেও মারা যায়। দুর্গের ভেতরে আরেকটি বিশেষ দরজাও আছে, যেটা খুলতে 2 জন মানুষের দরকার হয়। একই সময়ে দুটো আলাদা চেইন টানতে হয়, তবেই দরজাটা খুলে।
সেই গুহাতেই বীরু আর সুমু একটি ছোট লকেট পায়, যার ভেতরে এই জায়গার একটি ম্যাপ লুকানো আছে। তারা লকেটটা খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই খুলতে পারে না। এদিকে শুভলক্ষ্মীর ভাই সেই দরজা খুলে দেয় যেখানে তাকে তার বাবা আটকে রেখেছিল। ফলে শুভলক্ষ্মী বের হয়ে দ্রুত দুর্গের দিকে দৌড়ায়। দুর্গের কাছে গিয়ে সে বালুকে দেখতে পায় যে হতাশ হয়ে বসে আছে। অন্যদিকে বীরু আর সুমু দ্বিতীয় ছুরির খোঁজ চালিয়ে যায়। কথা বলতে বলতে বীরু নিজের প্রেমের গল্প বলতে শুরু করে। আগে সুকন্যার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু এখন তার মন পুরোপুরি শুভলক্ষ্মীর দিকে চলে গেছে। সে ঠিক করে বাইরে বের হয়ে প্রথম কাজ হবে শুভলক্ষ্মীকে প্রপোজ করা। ঠিক তখনই হঠাৎ শুভলক্ষ্মী তার সামনে এসে হাজির হয়, মানে সেও সেই গোপন পথ জানত। তাকে দেখে বীরু কবিতার মতো কিছু অদ্ভুত লাইন বলে প্রপোজ করতে শুরু করে। এই সময় বালু সেখানে পৌঁছে যায় আর বীরু আরো খুশি হয়ে যায়। ভাবতে থাকে এখন 4 জন মিলে সবাই সহজেই বের হতে পারবে। কিন্তু হঠাৎ আরেকটা ধাক্কা। বালুর পাশে আরেকজন শুভলক্ষ্মী দাঁড়িয়ে। এটা দেখে বীরু আর সুমুর মাথা ঘুরে যায়। একসাথে দুটো শুভলক্ষ্মী কিভাবে? তখনই দ্বিতীয় শুভলক্ষ্মী তার আসল রূপ দেখায়। সে আসলে এক পিশাচিনী। ঠিক সেই সময় আসল শুভলক্ষ্মী একটি দড়ি ছুঁড়ে দেয়, যার কারণে পিশাচিনী বীরুর হাত ছেড়ে দিতে বাধ্য হয়। শুভলক্ষ্মী সবাইকে বোঝায় এই পিশাচিনী মানুষকে ফাঁসিয়ে রাক্ষসের কাছে বলি হিসাবে পাঠায়। এরপর সে বীরুকে দ্বিতীয় পথটাও স্পষ্ট করে বলে, যেটা তান্ত্রিক জানিয়েছিল, 2টি ছুরি দিয়ে রাক্ষসকে মারার উপায়। বীরু আর সুমু আগেই দেয়ালের লেখা থেকে এসব জেনে গেছে। এখন তাদের শুধু দ্বিতীয় ছুরিটা খুঁজে বের করতে হবে। তারা শুভলক্ষ্মীকে লকেটটা দেখায়। শুভলক্ষ্মী দেখে বুঝতে পারে এতে কিছু চিহ্ন খোদাই করা আছে, আর সেগুলো নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী মিলাতে পারলেই লকেট খুলবে। শুভলক্ষ্মী বলে আজ অমাবস্যা, তাই এই সময়ে কিছু চিহ্ন মেলানো সহজ হবে। সঠিক কম্বিনেশন মিলতেই লকেটটি খুলে যায় এবং ভেতর থেকে বাকি ম্যাপ বের হয়। ম্যাপ দেখে বোঝা যায় সেই বিশেষ দরজার 2টি চাবি কোথায় রাখা আছে, একটি পূর্ব দিকে আর একটি পশ্চিম দিকে। ঠিক হয় ভোর 4:30টার দিকে 2 দিকের চেন একসাথে টানতে হবে। বীরু আর শুভলক্ষ্মী একদিকে যায় আর বালু এবং সোমু অন্যদিকে চেন খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতেই সোমু আর বালুর সামনে আবার সেই পিশাচিনী এসে হাজির হয়। তবে ভাগ্য ভালো সে জাদুকরী দড়ির ওপারে থাকে, যেটা সে পার হতে পারে না। অন্যদিকে বীরু আর শুভলক্ষ্মীও খুঁজতে গিয়ে একটি ফাঁদে পড়ে যায়। অনেক কষ্টের পর 4 জনই কোনোভাবে ঠিক সময়ে ভোর 4:30টায় নিজ নিজ চেনের কাছে পৌঁছে যায় এবং একসাথে টান দিতেই মূল দরজাটি খুলে যায়। এই দৃশ্যটা বেশ টান টান উত্তেজনাপূর্ণভাবে দেখানো হয়েছে। এরপর 4 জন আলাদা আলাদা ঘরে ঢুকে দ্বিতীয় ছুরির খোঁজ শুরু করে। এটাই সেই জায়গা যেখানে বহু বছর আগে রাজা প্রতাপ এবং তার সৈন্যরা রাক্ষসের সঙ্গে যুদ্ধ করেছিল। খুঁজতে খুঁজতে তারা সেই জাদুকরি পাউডারটাও পেয়ে যায়, যেটা রাক্ষসকে কিছু সময়ের জন্য দুর্বল করতে পারে। কিছুক্ষণ পর কাকতালীয়ভাবে বীরুর হাতে দ্বিতীয় ছুরিটাও এসে পড়ে। ঠিক তখনই তাদের সামনে ব্রহ্ম রাক্ষস এসে হাজির হয়। 4 জনের কারোরই সাহস হয় না পিছন থেকে গিয়ে তাকে ছুরি মারার। রাক্ষসের এক ঝটকাতেই তারা এদিক ওদিক ছিটকে পড়ে। তারা গুরুটাও তার উপর ছুটতে চেষ্টা করে, কিন্তু সেটাও ঠিকমতো করতে পারে না। এখানে দীর্ঘ কঠিন লড়াই শুরু হয়। বীরু ঠিক করে নেয় যাই হোক এবার সে রাক্ষসকে শেষ করেই ছাড়বে। সুযোগ বুঝে সে পাউডার ছুঁড়ে মারে এবং ছুরি দিয়ে আঘাত করতে এগোয়, কিন্তু আঘাত করার বদলে সে আগে থেকে গেঁথে থাকা ছুরিটা বের করে ফেলে। ঠিক যখন রাক্ষস আবার তাকে হামলা করতে যাচ্ছে তখন বীরু তাকে একটি পায়েল দেখায়। সেটা দেখেই রাক্ষসের রাগ হঠাৎ থেমে যায় এবং সে আর আক্রমণ করে না। এরপরই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। বহু বছর আগে যখন গ্রামের মানুষ একটি ছোট্ট মেয়েকে বলি হিসেবে দুর্গে পাঠিয়েছিল, তখন রাক্ষস তাকে হত্যা করেনি, বরং তার উপর মায়া পড়ে যায় এবং সে তাকে নিজের মেয়ের মতোই লালন পালন করতে শুরু করে। মেয়েটিও তার সঙ্গে খুশি মনে থাকতে থাকে আর দেখতে দেখতে সে 6 বছরের হয়ে যায়। একদিন রাক্ষস তার জন্য একটি পায়েল এনে পায়ে পরিয়ে দেয়। সে প্রায়ই রাতে মেয়েটিকে দুর্গের বাইরে ঘুরতে নিয়ে যেত। এমনই এক রাতে রাজার সৈন্যরা তাকে মেয়েটির সঙ্গে দেখে ফেলে এবং রাজাকে খবর দেয়। রাজার সৈন্যদের নিয়ে সঙ্গে সঙ্গে আক্রমণ করতে আসে। সেই সংঘর্ষের সময় একটি তীর লেগে যায় মেয়েটির বুকে আর তখনই সে মারা যায়। রাক্ষস তার মৃতদেহ দেখে ভেঙে পড়ে।
তখন সুযোগ বুঝে রাজা প্রতাপ তার পিঠে প্রথম ছুরিটি ঢুকিয়ে দেয়, যেটার কথা আগে জানা গিয়েছিল। বর্তমান সময় ফিরে রাক্ষস পায়েলটি দেখে সেই মেয়েটির কথা মনে করতে থাকে এবং দুঃখে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বালু বীরুকে জিজ্ঞাসা করে সে রাক্ষসটিকে কেন মারল না। বীরু জানায় যখন সে প্রথমবার দুর্গে ঢুকেছিল তখন ছোট ছোট খেলনা দেখে সে বুঝে গিয়েছিল যে মেয়েটিকে একসময় বলি হিসেবে পাঠানো হয়েছিল সে আসলে মারা যায়নি, বরং রাক্ষস তাকে নিজের মেয়ের মতোই গ্রহণ করেছিল। তখনই সে ঠিক করে নেয় তাকে হত্যা না করে তার কষ্ট আর অভিশাপ থেকে মুক্ত করাই বেশি ঠিক হবে। এরপর চারজন গ্রামে ফিরে এসে সবার সামনে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়, আর এখানেই এই সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, যতদূর মনে হচ্ছে এই মুভির সেকেন্ড পার্টও বের হতে পারে। এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।